সাথে একটা পিসি রকমের গোঙানি। ভয়ঙ্কর অবস্থা দেখে আমি জোরে চিৎকার করতে যাব, এমন সময় হঠাৎ ওর মুখে একটা নাম শুনলাম। আর নামটা শুনেই আমার শির তারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল যেন। আমি জিজ্ঞেস করলাম, নামটা কি? নামটা ধীমান সান্যাল। তোমার কাঁধে আমার বেঁচে আছি তোমার ভালোবাসায়। পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য। সেই বাংলাকে কেন্দ্র করে দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগ্রহিত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা। প্রেম, ভয়, হাসি, না, আজ শুধুমাত্র ভয়। আজকের পর্বে আপনাদের সামনে আমরা এমন একটি রোমহর্ষক কাহিনী উপস্থাপন করতে চলেছি যার ব্যাখ্যা মনুষ্য যুক্তিতর্কের অতীত। রহস্যিকের আজকের নিবেদন ঐশিকা বসু রচিত স্বপ্নবার্তা। গল্পের সূত্রধর আমি সৌমিক। শুরু হচ্ছে স্বপ্নবার্তা। রাত তখন প্রায় ফুরিয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। সুজাতা তার 6 বছরের ছেলে ধীমানকে নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। চাঁদের ম্লান আলো জানালার মধ্যে দিয়ে এসে তাদের গায়ের উপর পড়ছে। যদিও সুজাতা ভেবেছিল আজকে রাতে জেগে থাকবে, কিন্তু পারেনি। ঠিক কখন যেন ঘুমটা খুব গাঢ় হয়ে তার দু চোখে লেগে এসেছিল, সে টেরও পায়নি। হঠাৎ একটা গোঙানির শব্দে ঘুমটা ভেঙে গেল। জেগেই সে অনুভব করল খাটটা যেন কেউ নাড়াচ্ছে। ধর্মর করে উঠে বসে দেখে তার পাশে শোয়া ধীমানের সারাটা শরীর থরথর করে কাঁপছে। কাঁপুনির সাথে সাথে অস্পষ্ট একটা গোঙানি। ছেলের এই সমস্যাটার সাথে সুজাতা পরিচিত। কি হয়েছে বাবা, কি হয়েছে? বলতে বলতে প্রাণপণে সে তার ঘুমটা ভাঙিয়ে দিতে চেষ্টা করল। আর ঠিক সেই সময়ই অস্পষ্ট গোঙানিটা স্পষ্ট হয়ে উচ্চারণ করে উঠল, রতিন ঘোষাল। পরের দিন সকালে মলিনাদি বাসন মাজতে এসে একটা খবর শোনালো। জানো বৌদি, তোমাদের পাড়ায় একখান খুন হয়েছে। মলিনা যেখানে বসে বাসন মাজছিল তার অদূরেই রান্নাঘর। সুজাতা সেখানে ধীমানের জন্য টিফিন বানাচ্ছিল। সে জানে মলিনার সব খবরেই একটু জল মেশানো থাকে, তবু খুনের খবর বলে সে একটু সতর্ক হলো। জিজ্ঞেস করলো, সে কি গো, কে খুন হয়েছে? আরে ঘোষাল বাড়ির লোকটা গো, রতিন ঘোষাল। কি ভয়ানক ব্যাপার। নামটা শুনেই চমকে ওঠে সুজাতা, কিন্তু তার মনের ভাব গোপন করে সে জানতে চাইল কিভাবে খুন হয়েছে। ওই যেভাবে আকেজন হয়েছে, রাত্রির থেকে হঠাৎ বেপাত্তা, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গেল না। আজ সকালে শ্মশানের কাছে দেহ পাওয়া গেছে। হাত খাওয়া দেহ, মুখটা আলাদা হয়ে গেছে। অনেক পুলিশ আইছে গো। মলিনা আরও কি যেন বলছিল, কিন্তু সুজাতার সেসব শোনার যেন আর এতটুকু ইচ্ছা নেই। সে তাড়াতাড়ি অন্য প্রসঙ্গ পেরে ওর কথা বন্ধ করার চেষ্টা করল। বাড়ির ছাদে পাইচারি করছিল দেবরাজ, সঙ্গে তার 12 বছরের মেয়ে রত্না। অফিস থেকে ফিরে এই একটু সময়ই দেবরাজ তার পরিবারকে দিতে পারে। মৌমিতা নিচের ঘরে চা বানাচ্ছে। সে চা নিয়ে এলে দুজনে মিলে চা খাওয়া হবে।
রত্নার জন্য বরাদ্দ যদিও হরলিক্স, তবে যতক্ষণ না সে আসে ততক্ষণ বাপ বেটি দুজনে আকাশটাকে ভালো করে দেখছিল। মেঘমুক্ত নির্মল আকাশ, অনেকগুলো তারা আকাশটাকে যেন রত্নখচিত করে তুলেছে। আঙুল তুলে এক সারি তারার দিকে ইঙ্গিত করে দেবরাজ বলে, ওই দেখ রতু, দেখতে পাচ্ছিস? ওটাকে বলে সপ্তর্ষি মণ্ডল। এই বলে সে রত্নাকে ভালো করে বুঝিয়ে বলে, দেখ না, 7টা তারা কেমন জিজ্ঞাসা চিহ্ন রেখে দিয়েছে আকাশটার মধ্যে। আসলে গোটা মহাবিশ্বটাই তো একটা রহস্য রে, তাই অত বড় একটা প্রশ্ন চিহ্ন আঁকা আকাশটার গায়ে, বুঝলি? বাবা, আমি কিন্তু বড় হয়ে ওই মহাকাশ নিয়ে গবেষণা করব আর এই রহস্যের সমাধান করব। হ্যাঁ মা, নিশ্চয়ই করবি। আচ্ছা বাবা, এই পৃথিবীতে কত রহস্য আছে, তাই না? আছেই তো, অসংখ্য রহস্য আছে। তুমি তুমি সেসব সমাধান করতে পারবে বাবা? ধুর পাগল, আমি আর কটা পারি রে মা। আমি যা পারবো না তুই বড় হয়ে করবি। কিন্তু আমি তো ওই মহাকাশ নিয়ে গবেষণা করব। ও হ্যাঁ, তাও তো বটে। এমনভাবে বাবা আর মেয়ের গল্প যখন জমে উঠেছে তখন চায়ের কাপ আর হরলিক্সের গ্লাস হাতে নিয়ে হাজির হলো মৌমিতা। কি রে, বাবার মেয়েতে মিলে কি গল্প হচ্ছে? হ্যাঁ, আমিও একটু শুনি। জানো তো মা, বাবা বলছিল আমাকে নাকি রহস্যের সমাধান করতে হবে, কিন্তু আমি তো বড় হয়ে মহাকাশ নিয়ে গবেষণা করব। বুঝেছি, অনেক হয়েছে। বাবা আছেন রহস্যের সমাধান করতে, আর মেয়েকেও নাচাচ্ছেন। কিন্তু ছাদ গল্পের এখানেই একটা ছেদ পড়ল। অসময়ে বেজে উঠল দেবরাজের ফোন। স্ক্রিনে নাম ঝলকাচ্ছে জয়দীপ। হ্যাঁ হ্যালো, বল। বলতে বলতে দেবরাজ একটু দূরে চলে গেল। ওপার থেকে জয়দীপের গলার আওয়াজ, তবে তার গলায় বেশ স্পষ্ট একটা উদ্বেগ রয়েছে। কোনো রকম ভূমিকা ছাড়াই একটা চাপা উত্তেজনায় সে বলতে শুরু করলো, হ্যাঁ বলছি, শোন না, একবার আমার বাড়িতে আসবার সময় হবে তোর? বাড়িতে? মানে দেবকের বাড়িতে এখন? হ্যাঁ, দেবকের বাড়িতে। তবে এখন না হলেও চলবে, কিন্তু ভাই কাল সকালেই একবার আসা চাই। কিন্তু তোর হেল্প লাগবে আমার, খুবই আর্জেন্ট, এটা খুব দরকার। কেন রে, বিপদ কিছু? সিরিয়াস? হ্যাঁ রে, ব্যাপারটা সিরিয়াসই, আর এটা আমার পরিবারের সাথে জড়িয়ে পড়েছে। তোকে ভাই প্লিজ হেল্পটা করতেই হবে। তুই আয় কালকে, আমি সব বলছি। দেবরাজ আগামীকাল খুব সকালে তার বাড়িতে চলে যাবে বলে কথা দিল। তবে জয়দীপের কাছ থেকে ব্যাপারটা সম্বন্ধে আরেকটু বিশদ এসে জানতে চাইছিল, কিন্তু জয়দীপ তখন বিশেষ কিছু বলতে রাজি হলো না। সে অবিলম্বে ফোনটা কেটে দিল। তবে কি তার শৈশবের বন্ধু জয়দীপ সান্যাল খুব গুরুতর কিছু সমস্যার মধ্যে পড়েছে? জয়দীপকে সে খুব বুদ্ধিমান ছেলে বলেই চেনে। ছোটবেলায় ক্লাসে তো বরাবরই ফার্স্ট হয়ে এসেছে। উচ্চ মাধ্যমিকে 4টে বিষয় লেটার মার্কস নিয়ে পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়তে গেল। এখন একটা নামজাদা বহুজাতিক সংস্থার সহকারী কনসালট্যান্ট হিসেবে কর্মরত। কাজের প্রয়োজনে তাকে এখন ভুবনেশ্বরে থাকতে হয়। পরিবার বলতে স্ত্রী আর এক ছেলে। বাবা মা দুজনেই বছর 2 হলো গত হয়েছেন। দেবকের বাড়িতে তাই এখন ওর বউ আর ছেলেই থাকে। ছেলের স্কুল, পড়াশোনা ইত্যাদির জন্য আর জয়দীপের ঘন ঘন বদলির কারণে সে পরিবারের সঙ্গে থাকতে পারে না। তবে উঁচু পোস্টে উঠে গেলেও দেবরাজের সঙ্গে বন্ধুত্বে তার ছেদ পড়েনি বিশেষ। দুজনেই ফাঁক পেলে ফোন করে খবরাখবর নেয় দুজনার। দেখা সাক্ষাৎও চলে মাঝে মধ্যে। ইদানিং অবশ্য ওকে বিশেষ একটা ফোন টোন করা হয়ে ওঠেনি দেবরাজের। কিন্তু এর মধ্যে হঠাৎ কি এমন হলো যে কাল সকালেই দেখা করার জন্য এত তাড়া ওর। পরের দিন বেশ সকালেই দেবরাজ রওনা দিয়েছিল জয়দীপের বাড়িতে। ওর বাড়িতে যেতে যেতে তার মনে হচ্ছিল দেবক জায়গাটা ইদানিং খুব খারাপ হয়ে গেছে। মাস 2 মধ্যে
সেখানে 3-4টে খুন হয়ে গেছে বলে খবর বেরিয়েছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত একটা খুনেরও কিনারা করতে পারেনি। জয়দীপ যে কিভাবে ওর পরিবারকে এমন একটা জায়গায় ফেলে রেখে অত দূরে পড়ে থাকে তা ভাবলে সত্যি অবাক হতে হয়। দেবরাজ যখন জয়দীপের বাড়িতে গিয়ে পৌঁছলো তখন সকাল 9:30। বেশ ঝলমলে রোদ উঠেছে, হিমেল হাওয়াও বেশ ভালোই বইছে, বাতাসে একটা ঠান্ডা আমেজ আছে। এমন পরিবেশে মনটা চনমনে হয়ে যায়। কিন্তু জয়দীপের বাড়িতে গিয়েই দেবরাজ টের পেল সেখানে এখন বিরাজ করছে একটা থমথমে পরিবেশ। সে আসতেই জয়দীপ ওকে নিয়ে গেল বাড়ির ভেতরে। বৈঠকখানাটা বেশ বড় এবং সুসজ্জিত। ঘরের মাঝখানে একটা মাঝারি সাইজের কাঁচের টেবিল, যার পায়াগুলো সেগুন কাঠের। তার চারদিকে মেহগনি কাঠের ভারী ভারী 4খানা চেয়ার, তাতে আবার বসার সুবিধের জন্য গদি আর বালিশও রয়েছে। এছাড়া 43 ইঞ্চির একটা LED টিভি আর একটা বড় সড়ো অ্যাকোরিয়ামও ঘরটার শোভা বাড়িয়েছে। দেবরাজ একটা চেয়ারে বসে বালিশটা কোলের ওপর রাখল। পরিবারের সকলেই সেখানে ছিল। জয়দীপের স্ত্রী সুজাতা খুব বন্ধুত্বসুলভ ভঙ্গিতে তাকে আপ্যায়ন করল। ওদের একমাত্র ছেলে ধীমান তাকে প্রণাম করে জিজ্ঞেস করল, কেমন আছো কাকু? বেশ আছি, তা তুমি কেমন আছো সান্যাল বাবু? কিন্তু সবটাতেই রয়েছে একটা বিমর্ষ ভাব, যেটা দেবরাজকে খুব স্পর্শ করে গেল। যাই হোক, বন্ধুর বাড়িতে এসে অনিচ্ছা সত্ত্বেও সামান্য মিষ্টিমুখটুকুনি করতেই হলো দেবরাজকে। তারপর কিছুক্ষণ সুজাতার সঙ্গে, কিছুক্ষণ ধীমানের সঙ্গে সে সাধারণ কথাবার্তা সারল। এমন সময় জয়দীপ কোনো একটা অছিলায় ধীমানকে ঘরের ভেতরে পাঠিয়ে দিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল। তারপর শুরু করলো তার বক্তব্য। আচ্ছা, শুরু থেকেই বলি সবটা। দেখ, তুই হয়তো শুনে থাকবি ইদানিং এই অঞ্চলে কয়েকটা খুন হয়ে গেছে। ব্যাপারটা আমার খুবই সিরিয়াস বলে মনে হয়েছে। আমি সুজাতার কাছে গত মাসে এটা শোনার পর ঠিক করলাম যে না, ওদের ভুবনেশ্বরে শিফট করে দিই। ওখানে সপরিবারে থাকবার ব্যবস্থাও করে ফেলেছিলাম আমি। কিন্তু তারপরে সুজাতার মুখে শুনতে পেলাম একটা আশ্চর্য ঘটনা। ব্যাপারটা আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু গত পরশুদিন আমি নিজে এটা দেখেছি। আর আর তারপর থেকে আমিও ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন, বুঝলি। ঘটনাটা তুই সুজাতার কাছেই শুনিস, কারণ আসলে ওই ব্যাপারটার সাথে বেশি পরিচিত। আচ্ছা, তার আগে আমি একটা ব্যাপার তোকে বলতে চাই। হ্যাঁ বল না, কি ব্যাপার? দেখ, যে খুনগুলো হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। মানে মাথাটা ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তারপর মাথার গিলু আর যকৃৎ, একটা মৃতদেহতেও পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা, তুই বল এটা কি বোঝা যাচ্ছে? তার মানে যে বা যারা খুনটা করছে তারা একই ব্যক্তি বা একই দল। এক্স্যাক্টলি, পুলিশেরও অনুমান এটাই। ওরা কাগজেও এমনটাই লিখেছে। আচ্ছা, আর একটা বিষয়, খুনটা হয় কিন্তু প্রায় মধ্যরাতে। মানে সবাই ঘুমে আচ্ছন্ন, এমন সময় কোনো এক অজানা কারণবশত ভিকটিমরা ঘুম থেকে উঠে পড়ে। তারপর ঘর থেকে বেরিয়ে গেলে তাকে আর পাওয়া যায় না। মানে বলতে গেলে কোথাও পাওয়া যায় না, না ঘরে না বাইরে। তবে পাওয়া যায় পরের দিন সকালে বাড়ি থেকে বহু দূরে, সাধারণত জনবিরল এলাকায়। ধর থেকে মুন্ডু আলাদা, মাথার খিলু আর যকৃৎ মিসিং। দেখ, যেহেতু এখন নরখাদক নামে কোনো শ্রেণীর মানুষ আমাদের আশেপাশে রয়েছে বলে জানা নেই, তাই ধরে নেওয়া যেতে পারে যে এটা নরবলি দিতে চাওয়া কোনো পিশাচের কাজ। অথবা এমনটাও তো হতে পারে যে কোনো বিকৃত মনস্ক আততাই এই কাজটা করছে, তাও আবার খুব সুচারু উপায়ে। যদি তাই হতো তবে ভিকটিম নিজে থেকে কেন ঘর ছেড়ে বেরিয়ে যাবে? আরে বাবা, যেসব বাড়িতে এই ধরনের খুন হয়েছে তাদের পরিবারের লোকেরা কিন্তু কাউকে তাদের বাড়িতে আসতে দেখেনি কিংবা বেরোতেও দেখেনি।
এমনকি পুলিশের রিপোর্টেও কিন্তু বাড়িতে কারোর আসার বা সেখান থেকে বেরোনোর কোনো এভিডেন্স নেই। আচ্ছা দাদা, এর পরেও যদি তোর মনে হয় এটা কোনো আততায়ীর কাজ, তবে সুজাতার কাছে শুনলে তোর সেটুকু বিশ্বাসও উবে যাবে। তাই নাকি? ব্যাপারটা কীরকম? ঠিক সেই সময় ঘর থেকে ধীমান বেরিয়ে এলো। বাবা কার্টুনটা বন্ধ হয়ে গেল, একটু দেখো না। এই বলে সে জয়দীপকে টানতে টানতে অন্য ঘরে নিয়ে গেল। যদিও জয়দীপের যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু উপায়ান্তর না দেখে সে দেবরাজকে বলল, দেবু, তুই বাকিটা সুজাতার থেকেই শোন, বুঝলি? আচ্ছা যাচ্ছি তো, আমি আসছি বুঝলি, আর আমার আরও কিছু বলার আছে। কথাগুলো বলতে বলতে সে ছেলের হাত ধরে অন্য ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। বৈঠকখানার ঘর থেকে জয়দীপ্তের বাড়ির বাগানটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সূর্যের উজ্জ্বল আলো বাগানটাকে ভরিয়ে তুলেছে। বাহারি রঙিন ফুলগুলো সুন্দরভাবে ফুটে আছে। এমন একটা পরিবেশে এরকম বাজে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতেই ভালো লাগে না। দেবরাজ ভাবে, পাড়ায় খুন হচ্ছে তো আমি কি করব? আসলে আপনাকে হয়তো আমরা খুবই বিরক্ত করছি, কিন্তু বিশ্বাস করুন, সত্যি বাধ্য না হলে না আজ আমরা আপনাকে এখানে আসতে বলতাম না। বেশ তো, বলুন না। জানেন তো, গত মাসে ব্যাপারটা আমি প্রথম লক্ষ্য করেছিলাম। আমার ছেলে আর আমি রাত্রে একসাথেই শুই। ভোর হওয়ার ঠিক আগে, কটা বাজে ঠিক জানি না, হঠাৎ দেখি ওর সারা শরীর কাঁপছে। সে কি অসহ্য কাঁপুনি আর ছটপটানি। ওর ওই ছটপটানিতে খাটটা এতই কাঁপছিল যে আমার ঘুম ভেঙে যায়। আমি তো প্রথম ভেবেছিলাম ও কোনো বাজে স্বপ্ন টপ্ন দেখে হয়তো ভয় পেয়েছে। মাঝে মধ্যেই তো ভূতের সিনেমা দেখে। তাই আমি চেষ্টা করলাম ওর ঘুমটা ভাঙিয়ে দিতে, কিন্তু ওর ঘুমটা সহজে ভাঙল না। একটু বাদেই শুনতে পেলাম ও যেন অস্ফুট স্বরে কি একটা বলার চেষ্টা করছে। ভালোভাবে শুনবার চেষ্টা করলাম। ও একটা নাম বলছিল। নামটা ছিল রথিন ঘোষাল। ভদ্রলোক আমাদের পাড়াতেই থাকেন। আমি ভাবলাম বোধহয় রথিনদার কাছ থেকে সে কোনো ভয়ের কথা শুনেছি, তাই ওই নামটা বলছে। যাই হোক, পরের দুদিন কিছু হলো না, কিন্তু তার পরের দিনই ঘটল একটা অদ্ভুত কাণ্ড। রথিনদার হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ। হঠাৎ রাত্রিরে সে কোনো এক অজানা কারণে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর আর ফেরেনি। আমরা যারা ওকে চিনি তারা তো খুবই অবাক হয়ে গেছিলাম। রথিনদার মতো লোক হঠাৎ নিখোঁজ হলো, কি ব্যাপার? কিন্তু তারপরেই শুনি একটা বাজে খবর, রথিনদার নাকি মৃত্যু হয়েছে। আর কি বিভৎস সেই মৃত্যু! আমাদের বাড়িতে যে কাজ করতে আসে সেই প্রথম খবরটা দিয়েছিল আমাদেরকে। প্রথমটায় আমি বিস্মিত হয়েছিলাম বটে, কিন্তু আমি সেভাবে কিছু ভাবিনি। বিশেষত যেখানে এইরকম ভাবে ভয়ঙ্কর রকমের খুন হতে পারে সেখানে আমাদের থাকাটা কতখানি নিরাপদ, এই ভাবনাতেই আমি বেশি বিচলিত হয়ে পড়েছিলাম। আপনার বন্ধুকে আমি তখনই ফোন করি। তারপর আমরা দুজনেই ঠিক করি যে এখান থেকে আমরা চলে যাব। কিন্তু এরপরই একের পর এক ঘুরতে থাকে একই ঘটনা। রাত্রিরে ছেলের বাজে স্বপ্ন দেখে কাঁপুনি, তারপর একটা পরিচিত নামের উচ্চারণ, আর তার ঠিক 3 দিনের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু। এভাবে কম করে 6টা খুন হয়েছে এই পাড়ায়, আর সবাই আমাদের খুব পরিচিত। এটা কি হচ্ছে দেবরাজদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুজাতার গলায় একটা আকুতির টের পায় দেবরাজ, কিন্তু সে নিজেও এত অবাক হয়ে গেছে যে এর কোনো উত্তরও সে দিতে পারে না। আচ্ছা, যেসব বাড়িতে খুনগুলো হচ্ছে তাদের প্রত্যেককেই তো আপনারা চেনেন বললেন, তাই না? হ্যাঁ, চিনি তো। তো তাদের বাড়িতে গিয়ে কখনো খোঁজ নিয়েছেন? হ্যাঁ, প্রায় প্রতিটা ক্ষেত্রে আমি না হয় আপনার বন্ধুকে খোঁজ নিয়ে এসেছি, আর প্রত্যেকের কাছ থেকে একই কথা আমরা শুনতে পেয়েছি। প্রত্যেকটা খুনের ধরনই একই রকম। আর একটা ব্যাপারে আমার ভয় হচ্ছে জানেন তো, আমার ছেলে যে ওদের নামগুলো আগে থেকে জানতে পারছে,
হ্যাঁ, এই কথাটা এখনো পর্যন্ত কেউ জানে না। পুলিশ যদি কোনো রকম এই কথা জানতে পারে তবে বলা যায় না, হয়তো আমাদেরকে ওনারা সন্দেহ করে বসবেন। আমাদের কথা হয়তো তারা বিশ্বাসই করবে না। হ্যাঁ, এই ভয়তে আমরা এই কথাটা বাইরের কাউকে জানাতে পারছি না। আমি কিছুতেই বুঝতে পারছি না আমার ছেলে কিভাবে এদের মধ্যে জড়িয়ে পড়ল। সুজাতার কথা চলাকালীনই ঘরে এসে ঢুকলো জয়দীপ। কিরে, ধীমান কি করছে? ও তো কার্টুন দেখছে। আচ্ছা, ওকে কি এর মধ্যে খুব ভয়ের কিছু দেখানো হয়েছিল? না না রে, সেরকম তো আমরা কিছু দেখাইনি। আর বাইরে থেকেও খুব ভয়ের কিছু দেখে থাকলে নিশ্চয়ই ওর মাকে বলতো। দেবরাজ মিনিট খানেক ধরে কনুই দুটোকে টেবিলের ওপর রেখে দুই হাতের তালুতে মুখটাকে ধরে খুব গভীরভাবে কিছু ভাবল। তারপর বলল, আচ্ছা, ধীমানকে তোরা এই স্বপ্নের ব্যাপারে কোনো প্রশ্ন করিসনি? হ্যাঁ, ও বলেছে, কিন্তু সেভাবে ভালোভাবে কিছু বলতে পারে না। ও একটা ছকের কথা বলে। ছকটা নাকি অনেকগুলো নাম লেখা। আমরা ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। বুঝলি দেবু, তুই নিজেই একবার ওর কাছ থেকে জিজ্ঞেস করে নে না, সেটাই মনে হয় ভালো হবে। ঠিক বলেছিস, ওর সাথে বরং একটু কথা বলে দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেবরাজ মুখোপাধ্যায় তার ডায়েরিতে পরবর্তী ঘটনাগুলির যা বিবরণ দিয়েছেন তা অনেকটা এরকম। 11 ফেব্রুয়ারি 2018। আজ যেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হলো তা হলো ধীমানের স্বপ্ন। অদ্ভুত একটা স্বপ্ন, আর বাস্তবের সাথে আশ্চর্যতার সমাপতন। ধীমান স্বপ্নের মধ্যে দেখতে পায় অজস্র নাম লেখা একটা বিরাট বড় ছক। এত ছোট ছোট নাম যে তার একটাও পড়া যায় না। ধীরে ধীরে সেই ছকটা কাছে আসতে শুরু করে। তারপর অসংখ্য নামের মধ্যে থেকে ঠিক একটা নাম পড়া যায়। নামটা চেনা, একজন পরিচিত প্রতিবেশীর নাম। ধীমানের কাছ থেকে জিজ্ঞেস করে ওর স্বপ্ন সম্বন্ধে এটুকুই জানতে পেরেছি। আর ওর এই স্বপ্ন দেখার 3 দিন পর, অর্থাৎ ঠিক 4র্থ দিন রাত্রে সেই প্রতিবেশী খুন হয়, যার নাম সে স্বপ্নে দেখেছিল। অত্যন্ত নৃশংসভাবে করা খুন। পুরো ব্যাপারটা মোট 6 বার ঘটেছে। 6খানা খুন করা হয়েছে এভাবে। কিন্তু কিভাবে এটা সম্ভব? এরপর জয়দীপ যা বলল তাতে ভয় হওয়ারই কথা। ওর কথাতেই লিখি, ওর মায়ের যেহেতু এই কদিন সারা রাত ঘুম হয়নি, তাই গতকাল রাতে আমি ধীমানের পাশে শুয়েছিলাম। সারা রাত জেগে থাকবার পরে প্রায় 4টে কি 4:30 নাগাদ হবে, তখন আমার চোখটা সম্পূর্ণ ঘুমে জড়িয়ে এসেছে। ঠিক সেই সময় টের পেলাম খাটটা ধরে যেন কেউ ভীষণ রকম নাড়াচ্ছে, মানে অত্যন্ত ভয়ানকভাবেই নাড়াচ্ছে। আলোটা যেহেতু রাতেই জ্বালিয়ে রেখেছিলাম, তাই দেখতে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু যা দেখলাম তাতে আমার রাতের সমস্ত ঘুমটা ছুটে গেল। দেখলাম ধীমানের শরীরটাকে কেউ যেন অসম্ভব রকমের জোরে নাড়াচ্ছে। বাইরে থেকে কেউ এত জোরে না নাড়ালে, তুই বল না, একটা বাচ্চা ছেলে ওরকম দেহ থেকে ঘুমের মধ্যে কিভাবে এভাবে নড়তে পারে? আর তার সাথে একটা বিশ্রী রকমের গোঙানি। ভয়ঙ্কর অবস্থা দেখে আমি জোরে চিৎকার করতে যাব, এমন সময় হঠাৎ ওর মুখে একটা নাম শুনলাম। আর নামটা শুনেই আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল যেন। আমি জিজ্ঞেস করলাম, নামটা কি? নামটা ধীমান সান্যাল। নামটা উচ্চারণ করতেই তার মুখটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ছেলে যে তার নিজের নাম বলেছে এটা জয়দীপ কাউকে জানায়নি। সুজাতা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে ভেবে সে ওকেও কিছু জানায়নি। কিন্তু সে নিজেই এত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে প্রায় নিরুপায় হয়েই গতকাল আমাকে ফোন করেছে। তবে এখন এই স্বপ্নের রহস্যটাকেই ভেদ করতে হবে। এর জন্য অনেক পড়াশোনা দরকার, অনেক ভাবনা চিন্তাও করতে হবে।
কিন্তু হাতে আছে কালকের দিনটা আর পরশু রাত্রিবেলার মধ্যেই যা করবার তা করে ফেলতে হবে। জয়দীপ যদি গতকাল সকালে সবটা আমাকে জানাতো তাহলে হয়তো আর একটু সময় পেতাম। তবে ধীমানের সাথে কথা বলে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি, ছেলেটা কিন্তু অসম্ভব রকমের বুদ্ধিমান। আজ বিকেলে ওদের ওখানে একবার যেতে হবে, তার আগে কিছু পড়াশোনা করে নিই। 13 ফেব্রুয়ারি 2018। হিসেব মতো আজ আমার পরীক্ষার দিন, আর আমার এই পরীক্ষার সাফল্য বা ব্যর্থতার সাথে আমার বন্ধুর ছেলের জীবন জড়িত রয়েছে। তাই এটা আমার কাছে রীতিমতো চ্যালেঞ্জিং। অথচ এই ধরনের ঘটনা সম্বন্ধে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা তো নেই, এমনকি এমন কোনো অপার্থিব ঘটনা যে ঘটতে পারে সে সম্বন্ধে আমি কোনোদিন আন্দাজও করতে পারিনি। তবে এই দুদিন আমি অনেক পড়াশোনা করেছি, সারা রাত জেগে পড়েছি এবং নোট নিয়েছি। আর সকালে এবং বিকেলে একবার করে জয়দীপের বাড়ি গিয়ে এই 3 দিন ধরে ধীমানকে একটা মানসিক ব্যায়াম শিখিয়েছি। এই ব্যায়ামে ইচ্ছা শক্তি বাড়ে, এর নাম আত্মসম্মোহন। জানি না এইভাবে কতদূর আমি সফল হব, তবে সমস্তটা বিশ্লেষণ করে আমি যতদূর বুঝেছি তা যদি সঠিক হয় তবে আমি সাফল্য অর্জন করতে পারবো বলেই আমার বিশ্বাস। তবে এই কথাও ঠিক, এখানে একটা সামান্য ভুলও হয়ে উঠতে পারে আমার অথবা আমার কোনো প্রিয়জনের মৃত্যুর কারণ। আর কিছুক্ষণ পরেই বেরোতে হবে, দেখা যাক কি হয়। দেবরাজ যখন জয়দীপের বাড়ি গিয়ে পৌঁছলো তখন ওদের সকলের ডিনার হয়ে গেছে। জয়দীপ আর সুজাতা তারই আসবার প্রতীক্ষায় বাইরের গেটে দাঁড়িয়েছিল। দেবরাজ এসেই বলল, আজ রাতে আমি ধীমানের সাথে থাকবো, তোরা কেউ থাকিস না। সুজাতা এর উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু জয়দীপ ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, ঠিক আছে তাই হবে, কিন্তু ভাই দেখিস সব কিছুই তোর ওপর নির্ভর করছে, বুঝলি তো। আমার ছেলেটাকে তুই আচ্ছা। বলতে বলতে জয়দীপের গলাটা ঈষৎ ধরে এলো। দেবরাজ ওর কাঁধে হাত রেখে বলল, তুই চিন্তা করিস না জয়, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তবে একটা রিকোয়েস্ট, রাত্রিরে তোরা প্লিজ কেউ এই ঘরে ঢুকিস না, তাতে বিপদ আরও বাড়তে পারে। এই বলে ওদের সাথে আর কথা বাড়াতে চাইল না দেবরাজ। ধীমানকে তার নিজের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সুজাতার জয়দীপ সেখানে গিয়ে ধীমানকে বুঝিয়ে দিল, ধীমান বাবা, আজ রাতে দেবু কাকু তোমার সঙ্গে থাকবে, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো। দেবরাজ সেই ঘরে যেতেই ওরা ঘর থেকে বেরিয়ে গেল। আত্মসম্মোহনের মাধ্যমে ধীমানকে প্রথমে ঘুম পাড়ালো দেবরাজ। তারপর মোবাইলে রাত 3:30-র সময় অ্যালার্ম দিয়ে সে নিজেও ঘুমিয়ে পড়ল। রাতে ভালো ঘুম হলো না। 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর তার ঘুমটা ভেঙে যাচ্ছিল। পাশের ঘরে জয়দীপ আর সুজাতা রয়েছে। কথাবার্তার আওয়াজে বুঝতে পারল ওরাও রাতে ঘুমোতে পারছে না। 3:30-র সময় অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল তার। ঘুম থেকে উঠে আগে আলোটা জ্বালল সে। তারপর ধীমানকে ধাক্কা দিয়ে জাগালো। ধীমানের ঘুম অত্যন্ত গাঢ়, তাই তাকে ঠিকমতো জাগাতে বিশেষ বেগ পেতে হলো তাকে। ধীমানের ঘুম যখন কিছুটা ভাঙল, ঘড়িতে তখন প্রায় 3:45 বেজে গেছে। আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। চোখে জলের ঝাপটা দিয়ে ধীমানের ঘুমজড়িত ভাবটা কাটিয়ে তাকে শুয়ে চোখ বন্ধ করতে বলল দেবরাজ। ও চোখ বন্ধ করলে ওর কানের কাছে খুব আস্তে আস্তে দেবরাজ বলতে লাগলো, ধীমান, ধীমান, তোমার সামনে দেখো একটা বিরাট বড় ছক, তার মধ্যে অজস্র নাম লেখা। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ ধীমান? তুমি একটা নামও
পড়তে পারছো না। ভালো করে ছকটাকে দেখো, ছকটাকে দেখো ধীমান। তোমার সামনে যে ছকটা আছে সেটা তুমি মুছে ফেলো ধীমান। ছকটাকে মুছে ফেলো, তাড়াতাড়ি মুছে ফেলো ধীমান, তাড়াতাড়ি মুছে ফেলো। এইভাবে বলতে বলতে দেবরাজ টের পেল ধীমান আবার ঘুমিয়ে পড়েছে। ঠিক এই সময় ঘরের মধ্যে একটা বিশ্রী গন্ধ নাকে এলো তার, আর তার সাথে সাথে বাতাসটা যেন খুব ভারী হয়ে আসতে লাগলো। দম আটকে আসছে দেবরাজের। হঠাৎ ঘরের আলোটা নিভে গেল। দেবরাজ ভাবল লোডশেডিং, কিন্তু রাস্তার স্ট্রিট লাইটগুলো সব জ্বলছিল। সে দ্রুত উঠে একটা টর্চ জ্বালল, কিন্তু এক মুহূর্তের জন্য জ্বলেই টর্চটা দপ করে নিভে গেল। ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। আর ঠিক সেই সময় দেবরাজের চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস, যা দেখে তার সারা গায়ে শিহরণ দিয়ে উঠল। সে দেখতে পেল ঘরের এক প্রান্তে দুটো আলোর বিন্দু। হলুদাভ লাল সেই বিন্দু দুটো দেখলে মনে হয় যেন কোনো হিংস্র সাপদের দুটো চোখ জ্বলজ্বল করছে। সেই বিন্দু দুটো ঘরের ওই প্রান্ত থেকে ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। আর সেটা যত কাছে আসছে বিশ্রী গন্ধটা ততই আরো প্রকট হতে লাগলো। দেবরাজ বুঝতে পারল এই হলো সেই আততায়ী। এখানে যত নৃশংস খুন হচ্ছে তার জন্য দায়ী এই শয়তান। এবার সে ধীমানকে লক্ষ্য করেছে, একে থামাতেই হবে। সামনের দিকে কিছুক্ষণ হাতড়াতেই সে একটা পেপার ওয়েট পেল। সজোরে সেই পেপার ওয়েটটাকেই সে ছুঁড়ে মারল ওই চোখ দুটোকে লক্ষ্য করে। পেপার ওয়েটটা মেঝেতে পড়বার আওয়াজ হলো জোরে, কিন্তু আলোর বিন্দু দুটো যেমন এগিয়ে আসছিল তেমনই আসতে লাগলো। সামান্য পেপার ওয়েটের আঘাত তার কিছুমাত্র ক্ষতি করতে পারল না। এবার ধীমানকে ওই অশরীরীর হাত থেকে সে কি করে বাঁচাবে? হঠাৎ দেবরাজের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ধীমানের কানের কাছে এসে আবার বলতে লাগলো, ধীমান, তোমার সামনে যে ছকটা দেখছো সেটাকে মুছে ফেলো, খুব তাড়াতাড়ি মুছে ফেলো ধীমান। আর সময় নেই আমাদের হাতে, খুব তাড়াতাড়ি মুছে ফেলো। এই নাও ইরেজার, মুছে ফেলো ধীমান, মুছে ফেলো ছকটাকে। এই বলে সে তার হাতের টর্চটাকেই ধীমানের হাতে ধরিয়ে দিল। আর তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ধীমান ঘুমের মধ্যেই টর্চটাকে নিয়ে খুব জোরে নাড়াতে লাগলো, আর সাথে সাথে তার সামনের ওই রক্তিমাভ আলোক বিন্দু দুটো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর শুরু হলো একটা চাপা গোঙানির আওয়াজ, যেন কেউ একটা চাপা আক্রোশে ফুঁসছে। এইভাবে কতক্ষণ চলল বলতে পারি না। হঠাৎ এক সময় টিউবলাইটটা আবার জ্বলে উঠল। দেবরাজ দেখতে পেল ধীমান অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে আছে। টর্চটা তখনও তার হাতে ধরা, কিন্তু ঘরে কোথাও কোনো প্রাণী তো দূরস্থ একটা টিকটিকিও খুঁজে পাওয়া গেল না। দেবরাজ খুব বিমর্ষ হয়ে পড়ল। বাইরের দিকে তাকিয়ে দেখল ভোর হয়ে গেছে। সকাল 6টার সময় সে জয়দীপ আর সুজাতাকে এ ঘরে ডাকল। ওরা এসে দেখল ধীমান ঘুমিয়ে রয়েছে, সম্পূর্ণ সুস্থ। আজকে রাতে দেবরাজেরই জয় হয়েছে, তাই দেখে ওদের আনন্দ আর ধরে না। ছেলেকে আদর করে চুমু খেয়ে তারা ওর ঘুমটাই ভাঙিয়ে দিল। তারপর জয়দীপ দেবরাজের কাছে এসে ওর হাত দুটো ধরে বলল, ভাই, ধন্যবাদ দিয়ে তোকে আর আমি ছোট করব না। তুই আমার যা উপকার করলি, কোনো বন্ধু এমনটা করতে পারে বলে তোকে যে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না, বুঝলি? আর কিছু কথা খুঁজে না পেয়ে সে আনন্দে দেবরাজকে জড়িয়ে ধরল। সুজাতাও এসে তাকে অনেকবার ধন্যবাদ জানালো।
তাকে আজকের দিনে খেয়েও যেতে বলল ওরা। কিন্তু দেবরাজকে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল। সে ওদের কোনো উৎসাহতেই যোগ দিতে পারছিল না। কিরে, কি হয়েছে ভাই? কোনো সমস্যা? তোকে টেন্স লাগছে? না না, সমস্যা নয়, তবে আমার অসতর্কতার জন্যে আজ একটা বড় ভুল হয়ে গেল। কি ভুল হয়েছে দেবরাজদা? আচ্ছা ছাড় সব, তার আগে এটা বল, তুই এই অসম্ভব কাজটাকে সম্ভব করলি কি করে? দেখ, মূল ঘটনাটা আমি যা বুঝেছি সেটাই তোদের বলছি। আমার ধারণা অন্য কোনো বিজাতীয় শক্তি এসে ধীমানকে ব্যবহার করছিল। সেই শক্তিটা আধি ভৌতিক অথবা আধি দৈবিক হতে পারে, তবে তার পছন্দের জিনিস হলো মানুষের মাথার ঘিলু আর যকৃৎ। যে কারণেই হোক সে এই দুটো জিনিসকে পেতে চায়, কিন্তু এখানকার আদিঘাট সে বিশেষ বোঝে না। তাই কোনো একটা সূত্র ধরে তাকে সমস্তটা বুঝতে হয়। সে তাই ধীমানের স্মৃতি তাকে ব্যবহার করে। ধীমান যে ছকটা দেখেছিল সেটা তার স্মৃতিতে থাকা লোকের নাম। আততাই সেই সব লোকের নাম ও তাদের সমস্ত বিবরণ ধীমানের স্মৃতি থেকে সংগ্রহ করে ছকটা প্রস্তুত করেছিল। তারপর যাকে সুবিধাজনক বলে মনে হচ্ছিল তাকে সে খুন করে তার উদ্দেশ্য সাধন করছিল, আর ওই ছকটাই ছিল ওর মূল হাতিয়ার। কিন্তু তাহলে ধীমানকেইও মেরে ফেলবার চেষ্টা করবে কেন? প্রশ্নটা শুনে সুজাতা হঠাৎ চমকে উঠে জয়দীপের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকালো। কিন্তু দেবরাজের সামনে সে বিশেষ কিছু প্রকাশ করল না। তার কারণ আমার ধারণা ধীমানের স্মৃতি থেকে তার আর কিছু পাওয়ার ছিল না, তাই সে তাকে হত্যা করে তার যাবতীয় প্রমাণ লোপাট করতে চাইছিল। যাই হোক, সে তো আর তা পারেনি। আমার ছেলেটা বেঁচে গেছে। তোর ছেলে তো বেঁচে গেল, কারণ ওর ইচ্ছা শক্তি বাড়িয়ে স্বপ্নের মধ্যে কীভাবে ছকটাকে মুছে ফেলতে হয় সেটা আমি ওকে শিখিয়ে দিয়েছি। ওই ছকটাকে মুছে ফেলে আততাই প্রধান অবলম্বনটাকে সে ধ্বংস করে দিয়েছে। তোর ছেলের আর কোনো বিপদ নেই। তাহলে তো আর চিন্তাই নেই। না রে না, চিন্তা তো আছেই। রাত্রিবেলায় যার হিংস্র চোখ দুটো আমি দেখেছিলাম সে পালিয়ে গেছে। হিংস্র চোখ? দেবরাজ রাত্রিবেলায় যা দেখেছিল সেটা বর্ণনা করে। ওই চোখ দুটোই হচ্ছে সর্বনাশ। তুই বলতিস না যে খুন হবে সে নিজেই রাত্রিবেলায় ঘর থেকে বেরিয়ে যেত, তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। এই চোখ দুটোই তার কারণ। ঘুমন্ত ব্যক্তিকে ঘুমের মধ্যে সে প্রলুব্ধ করে তাকে বাইরে টেনে নিয়ে যেত, তারপর জনবিরল এলাকায় নিয়ে গিয়ে সে তার কাজ সারত। ও মা, কি সাংঘাতিক ব্যাপার! সেই কারণেই তো আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। পালিয়ে তো গেল, তবে এবার সে কিভাবে কাকে আক্রমণ করবে আমরা এখনো তার বিন্দু বিসর্গও জানি না। দেবরাজের কথা শুনে জয়দীপ আর সুজাতা দুজনেরই মুখ শুকিয়ে এলো। তাদের আনন্দে সেই আগের উচ্ছ্বাস আর রইল না। সেই দিন আর তার পরের দিন দেবরাজ খুব ভালো করে বিশ্রাম নিল। আগের দিনগুলোর ধকল সহ্য করে তার আর কোনো কাজেই মন বসছিল না। বাড়ির লোকের সাথেও বেশি একটা সময় দিতে পারল না। দুদিন ধরে বিশ্রাম করে একটু চাঙ্গা হলো সে। তারপর একদিন বিকেলে রত্না তাকে ধরল। বাবা বাবা বলো না, জয়দীপ কাকুদের বাড়িতে কি হয়েছিল? এখন নয় মা, সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় বলবো, কেমন? সন্ধেবেলার ছাদ গল্পে আজকে জয়দীপের বাড়ির ঘটনাটাই পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে লাগলো দেবরাজ। ধীমানের স্বপ্নের ব্যাপারটা যখন বলছে তখন দেবরাজকে থামিয়ে রত্না হঠাৎ বলে ওঠে, বাবা বাবা জানো তো, এই স্বপ্নটাই না আমি কাল দেখেছিলাম। আমি দেখেছিলাম একটা ছক আর তার মধ্যে অজস্র নাম লেখা। বলিস কি? হ্যাঁ গো, তোমার শরীরটা ক্লান্ত থাকায় আর তোমাকে কিছু জানাইনি আমি। মেয়েটা কাল রাতে স্বপ্ন দেখে না
ও খুব ভয় পেয়ে গেছিল জানো তো। সে কি ছটফটানি আর গোঙানি মেয়ের। আমি ওকে যত থামাতে চাই ও ততই আরো গোঙাতে থাকে। আর পরে বুঝলাম যে ওই গোঙানির মধ্যেও না ও একটা নাম উচ্চারণ করছিল। কি নাম? তো তোমার নাম দেবরাজ মুখোপাধ্যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বপ্নবার্তা। বিভিন্ন চরিত্রের কণ্ঠে শ্রীরূপা, অনিন্দিতা, স্বস্তিকা, স্বর্ণদীপ এবং সায়ন শতদ্রু। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আবার আসব আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। রহস্যিকের আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন রহস্যিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রহস্যিক।